আল্লাহ আপনি আমাদের উপর রাজি হয়ে যান। আল্লাহ আমাদেরকে আপনার উপর রাজি করে দেন। আল্লাহ আমাদেরকে ইখলাস ওয়ালা নিয়ত নসিব করে দেন। জুবায়েরপন্থীদের আখেরি মোনাজাতে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ। শান্তি ও সমৃদ্ধি কামনায় আল্লাহর দরবারে লাখ লাখ হাত। রাত 12টার পর ঢুকবেন সাদপন্থীরা। যুদ্ধাপরাধের বিচার এড়াতে দল বিলুপ্ত করে রাজনীতিতে ফেরার চিন্তা জামায়াতের কোনো কৌশলই কাজে দেবে না, বলছেন ক্ষমতাসীনরা। কক্সবাজারের টেকনাফে সাবেক এমপি বদির 4 ভাই সহ শতাধিক ইয়াবা ব্যবসায়ীর আত্মসমর্পণ। অন্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। মামলার পর বিজিবির আকস্মিক টহলে ঠাকুরগাঁয়ের বহরমপুরে আবারও আতঙ্ক। গ্রেফতার এড়াতে এলাকা ছাড়ছেন মানুষ, পুলিশের ভূমিকায় ক্ষোভ। দেখছিলেন শিরোনাম। বাংলার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি সজল মিত্র রিচার্ড। টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নেন জুবায়েরপন্থীরা। মহান সৃষ্টিকর্তার দরবারে শান্তি ও সমৃদ্ধি কামনায় ওঠে লাখ লাখ হাত। মুসল্লিদের আশা, সব ভেদাভেদ ভুলে এগিয়ে যাবে ইসলাম প্রচারের কাজ। এদিকে আজ রাত 12টার পর ইজতেমা মাঠে ঢুকবেন সাদপন্থীরা। সোমবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের 4 দিনের ইজতেমা। দৌলত নসিব করে দেন। আল্লাহ আপনি আমাদের উপর রাজি হয়ে যান। আল্লাহ আমাদেরকে আপনার উপর রাজি করে দেন। আল্লাহ ঘড়ির কাঁটায় সকাল 11:15। ধর্মপ্রাণ লাখো মুসলমানকে সঙ্গে নিয়ে আল্লাহর দরবারে হাত তোলেন তাবলিগ জামাতের অন্যতম শীর্ষ মুরব্বী কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ জুবায়ের। আমিন আমিন ধ্বনিতে মুখর হয়ে ওঠে টঙ্গীর তুরাগ তীর। প্রায় 25 মিনিটের মোনাজাত গেলবারের মতো এবারও পরিচালিত হয় বাংলায়। অশ্রু সজল চোখে আল্লাহর দরবারে ফরিয়াদ জানান মুসল্লিরা, প্রার্থনা করেন পাপ থেকে মুক্তির। দেশ এবং দুনিয়ার জন্য যেন শান্তি হয়, কামিয়াবি হয়, এজন্য আজকে মোনাজাতের মধ্যে দোয়া হয়েছে। আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই 3 দিন খুব শান্তিতে ছিলাম। এত শান্তি আর পৃথিবী কোথাও খুঁজে পাই নাই। সকল ভেদাভেদ ভুলে একত্রিত হবে সবাই। আগামী ইজতেমা হবে সম্মিলিতভাবেই, এমন প্রত্যাশা সাধারণ মুসল্লিদের। সবাই যেন আমরা একসাথে সুন্দর মতন আবার আগামী বছর একবারে ইজতেমা করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দেয়। অনেক মানুষ আছে অন্য ভাষা বুঝে না, কারণ যারা বাঙালি যেহেতু মাতৃভাষা সকলেই বুঝে, এই জন্য মনে করি আমাদের জন্য অনেক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। পৃথিবীতে কল্যাণ আসুক, সকল মুসলিম হেদায়েত পাক, এমন প্রত্যাশার কথাও জানান তারা। সব দেশের লোক একাত্তর নামাজ পড়তে আল্লাহ দোয়া কামনা করতে আল্লাহর পাইতে পারে, আমি এই দোয়া করি। আল্লাহর কাছে আমরা চাই যেন সুখ সমৃদ্ধি এবং বাংলাদেশের শান্তি কামনা করি। সবাই একত্রিত আল্লাহর কাছে দোয়া করবো যেন সবাই শান্তিতে বসবাস করতে পারি। রোববার থেকে শুরু হবে এবারের ইজতেমার দ্বিতীয় পর্ব, যাতে অংশ নেবেন মাওলানা সাদের অনুসারীরা। আখরি মোনাজাতে অতীতের পাপ থেকে মুক্তি এবং সামনের দিনগুলোতে আল্লাহর পথে চলার তৌফিক চাইলেন মুসল্লিরা। বিশ্বের সকল মুসলিম যেন একত্রে থাকতে পারে সেই প্রত্যাশা তাদের। একই সঙ্গে ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্যের বন্ধন যেন আরও দৃঢ় হয়, সেটাও কামনা করেছেন তারা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, বিশ্ব ইজতেমা ময়দান, টঙ্গী। এদিকে ভোরের তুরাগ তীরমুখী জনস্রোত বিপরীতমুখী হয় মোনাজাত শেষের সঙ্গে সঙ্গেই। জনসমুদ্র রূপ নেয় মহাপ্লাবনে। এ সময় বাস, ট্রেন ও নৌযান কোথাও ছিল না তিল ধারণের ঠাঁই। সব পথেই ছিল ইজতেমা ফেরত মুসল্লিদের ঢল। জুবায়েরপন্থীদের আখেরি মোনাজাতের পরই ঘরমুখে মুসল্লিদের ঢল নামে। ময়দান ছাড়ার সময় নির্ধারিত থাকায় ঘরে ফেরার তাড়া ছিল। টঙ্গী স্টেশন রোড আব্দুল্লাপুর সড়কে জনস্রোত দেখা যায়, তবে সড়ক পথে যানবাহন কম থাকায় হেঁটেই রওনা দেন অনেক মুসল্লি। লক্ষ্য যখন মহান রবের তুষ্টি, তখন ভোগান্তি নিয়ে নেই কোনো অভিযোগ। ইসলামের জন্য, আল্লাহর জন্য সবকিছু বাদ দিয়া সকালে এখানে আসছে, অনেক কষ্ট করে আসছে। আমি নিজেও ছাদের উপর করে আসছি, আলহামদুলিল্লাহ নামাজ পড়লাম, এখানে দোয়া করলাম। এটা যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল রাখে, সুস্থভাবে সুন্দরভাবে যেন ইজতেমাটা হয়। এই কষ্ট না, প্রকৃত কষ্ট হচ্ছে জাহান্নামের কষ্ট। ওই কষ্ট থেকে বাঁচার জন্য আমরা আসছি। ঘরে ফিরতে অনেকেই বেছে নেন রেলপথকে। তারপরও আন্তনগর সহ প্রতিটি ট্রেনের বগি থেকে শুরু করে ছাদ, কোথাও ছিল না সামান্য জায়গা। টঙ্গী রেল স্টেশন থেকে ইজতেমার বিশেষ ট্রেন ছেড়ে যায় উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলোর উদ্দেশ্যে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও ট্রেন না পাওয়ার কষ্ট, পরকালীন পুরস্কারের আশায় আমলেই নেননি মুসল্লিরা।
আলহামদুলিল্লাহ যে আমরা এখানে আসতে পারছি, এই জন্য কষ্ট হলেও যেহেতু আল্লাহ কাজ করতে পারতেছি, আমরা দিনের কাজের জন্য আসতে পারতেছি, এই জন্য আমরা মনে হইতেছে না কষ্ট মনে হইতেছে না। পরকালের আশায় আমরা এটা আনন্দ মনে করতেছি, এটা কষ্ট না। আরো যদি 3-4 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় তাতে আমাদের কোনো দুঃখ নেই। আমরা আল্লাহ তাআলার এত বড় একটা কাজ করতে পেরেছি, এই ব্যাপারে আমরা অনেক আনন্দিত। দিল্লির মাওলানা সাদ কান্দালভির অনুসারীরা 17 ফেব্রুয়ারি ভোরে শুরু করবেন ইজতেমার দ্বিতীয় পর্ব। তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা শেষ করে এই মুসল্লিরা ছড়িয়ে পড়বেন পাড়া মহল্লা সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে। তারা বলছেন এই কয়েকদিনের গণজামায়াত থেকে তারা যে শিক্ষা পেয়েছেন সেই শিক্ষা কাজে লাগাবেন আত্মোন্নয়ন সহ সমাজ সংস্কারে। টঙ্গী রেল স্টেশন থেকে তোয়াকান তামিম, সময় সংবাদ, গাজীপুর। ইজতেমার খবর জানাতে এই মুহূর্তে টঙ্গীতে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব। হ্যাঁ জাফর, আপনি ইতিমধ্যেই জানেন যে জোবায়েরপন্থী যারা তাবলিগ জামাতের কর্মী আছেন বা মুসল্লি আছেন তারা মোটামুটি কিন্তু ইতিমধ্যে সবাই বলতে গেলে এই বিশ্ব ইজতেমা ময়দান ত্যাগ করেছেন। এখন অল্প কিছু সংখ্যক রয়েছে, তারা মূলত এখন যেহেতু মাগরিবের নামাজ চলছে, যে যার মতো করে বিভিন্ন প্যান্ডেলে নামাজ পড়ছেন। এবং আপনি দেখছেন যে আমার সামনে কিন্তু পুরো জায়গায় কিন্তু পুরো যে ইজতেমা মাঠটি, সেই মাঠটি কিন্তু পুরোপুরি একদমই ফাঁকাই দেখতে পাচ্ছেন। কিছু লোকজন আছে, আমার বাম পাশে দেখতে আমি আপনাকে দেখাই, দেখছেন তারা কিন্তু ওখানে নামাজ আদায় করছেন। নামাজ আদায় করার পরে তারাও চলে যাবেন, যেহেতু একটি সময় বেঁধে দেওয়া হয়েছে। সাদপন্থী যেসব মুসল্লি রয়েছেন তারা মূলত এরপরে এখানে মাঠে এসে আগামীকাল সকাল থেকে দ্বিতীয় দফার ইজতেমা শুরু হবে। সে কারণেই কিন্তু এই ব্যবস্থা আপনি জানেন যে সরকার থেকে করা হয়েছে। তা আমি যদি আমার সামনে একটু যে মূল মঞ্চটি দেখাই, ইজতেমার যে মূল মঞ্চ, সেই মঞ্চটিও কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী বুঝে নিয়েছে। আপনি দেখছেন যে পুরো মঞ্চটি কিন্তু ফাঁকা, মঞ্চের চারপাশ জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য রয়েছে, গোয়েন্দা বাহিনীর কিছু সদস্য রয়েছে। তারা মূলত এই মঞ্চটি যখন মাঠটি পুরোপুরি ফাঁকা হয়ে যাবে তখন এই মঞ্চটি সাদপন্থীদের কাছে আজ রাতে বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে। এবং আমরা এখানে এসে কথা বলেছি যারা জোবায়েরপন্থী কিছু মুরব্বী, তারা যে বিষয়টি বলেছেন যে তাদেরকে রাত 12টার মধ্যে এই মাঠটি পুরোপুরি ফাঁকা করে দেওয়ার কথা বলা হয়েছে। এরপরেই সম্ভব যতদূর আমরা শুনেছি সাদপন্থীরা আসবেন এবং যেটা কিনা আগামীকাল বাদ ফজর দ্বিতীয় দফার ইজতেমা শুরু হবে। তবে এখানে যে বিষয়টি বলবার কথা, যে এখানে কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই স্বাভাবিক, একদমই স্বাভাবিক, কোনো বিন্দু মাত্র কিন্তু এখানে কোনো সমস্যা আমাদের চোখে পড়েনি, খুবই নিয়ন্ত্রণে আছে সবকিছু। এবং আমরা দেখেছি যারা জোবায়েরপন্থী আছেন তারাও কিন্তু খুবই স্বাভাবিকভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে কিন্তু ইজতেমা ময়দান ত্যাগ করছেন। এবং এই ময়দানটি তাদের ত্যাগ করবার পরে যখন সাদপন্থীরা আসবে তখন আবারও শুরু হবে আগামীকাল সকাল থেকে। তো এখন পর্যন্ত কিন্তু ইজতেমা ময়দানে একদম শতভাগ একটি সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে জোবায়েরপন্থীরা এই বিশ্ব ইজতেমা ময়দান ত্যাগ করছেন। তা আমার কাছে এই ছিল সবশেষ। জাফর। টঙ্গী থেকে বিশ্ব ইজতেমার খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। বাংলা সময় আরো থাকছে। বঙ্গোপসাগরের চ্যানেলে ডুবোচর থাকায় ঝুঁকি নিয়ে চলছে জাহাজ। দুর্ঘটনা এড়াতে বিকল্প রুট খুঁজছে বিআইডব্লিউটিএ। বিচার এড়াতে নতুন কৌশলে জামায়াত। বিলুপ্ত হয়ে নতুন নামে রাজনীতিতে ফিরতে চায় যুদ্ধাপরাধী দলটি, যদিও বিষয়টি অস্বীকার করেছেন দলের এক নেতা। আইন বিশেষজ্ঞরা বলছেন জামায়াত খোলস পাল্টানোর চেষ্টা করলেও বিচারের মুখোমুখি তাদের হতেই হবে। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে জামায়াতকে রাজনৈতিক সামাজিকভাবে বয়কটের পরামর্শ তাদের। আফজাল হোসেনের রিপোর্ট। স্বাধীনতা বিরোধী দল জামায়াতকে অপরাধী সংগঠন হিসেবে রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর থেকেই দাবি ওঠে জামায়াতকেও বিচারের মুখোমুখি করার, কিন্তু তদন্ত শেষ হলেও আইনি জটিলতায় আটকে আছে এ বিচার। সরকার যখন জামায়াতের বিচারে আইন সংশোধনের উদ্যোগ নিচ্ছে, ঠিক তখনই বিচার এড়াতে দল হিসেবে জামায়াত নিজেদের বিলুপ্ত করার গুঞ্জন চলছে। জাতীয় নির্বাচনে অংশ নিতে বিলুপ্ত করার আলোচনা স্থিমিত হলেও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুর রাজ্জাকের পদত্যাগের পর আবার আলোচনা শুরু হয়েছে। দলটির বেশ কয়েকজন নেতা স্বীকার করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, যদিও বিষয়টি টেলিফোনে অস্বীকার করেছেন জামায়াতের এক নেতা। না, এই জাতীয় কোনো বক্তব্য তো জামাতের কোথাও বলা হয় না। এগুলি পত্র পত্রিকার রিপোর্ট আসছে, মানে এটা আসলে সত্য নয়, তাই তো? না।
সাবেক আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের মতে নাম পরিবর্তন বা বিলুপ্ত যাই করা হোক না কেন মুক্তিযুদ্ধ বিরোধী দল হিসেবে তাদের বিচারে কোনো বাধা থাকবে না। সেই দল কি কি কাজ করেছে, যে সমস্ত কুকীর্তিগুলোর সাথে তারা জড়িত ছিল, এগুলো তো দেশবাসী জানার অধিকার আছে। বিচার হলে এই জিনিসগুলো বিস্তারিত হবে। যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল তারা একটা নতুন দল করলো, অথচ দলের উদ্দেশ্য হলো সেই উদ্দেশ্য পূরণকল্পে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে। প্রসিকিউটর রানা দাশগুপ্ত মনে করেন বিচারিক প্রক্রিয়ার পাশাপাশি রাষ্ট্রীয় এবং সামাজিকভাবে বয়কট করতে হবে জামায়াতকে। বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশটা যদি পুনঃপ্রতিষ্ঠিত করতে হয়, তাহলে রাজনীতি, সমাজ, প্রশাসন সর্বক্ষেত্র থেকে তাদেরকে আইসোলেটেড করতে হবে। বাংলাদেশে 1972 সাল থেকে 1977 সাল পর্যন্ত নিষিদ্ধ ছিল জামায়াত। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর আবার রাজনীতির সুযোগ পায় তারা। তাই আইন বিশেষজ্ঞরা বলছেন, নির্বাহী আদেশে জামায়াত নিষিদ্ধ না করে জামায়াতকে বিচারের মুখোমুখি করলেই চিরতরে নিষিদ্ধ হবে দলটি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দল জামায়াত ইসলামী নতুন নামে আবির্ভূত হতে চাইলেও তারা পুরনো আদর্শ বাস্তবায়নে কাজ করবে কিনা তা খতিয়ে দেখা উচিত হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। জামায়াত ক্ষমা চাননি বলে তিনি পদত্যাগ করছেন। যুদ্ধাপরাধীদের তিনি অন্যতম আইনজীবী ছিলেন। জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতাকারী এবং জঙ্গিবাদী যে ধারণাগুলো আছে অত্যন্ত সাম্প্রদায়িক এবং জঙ্গিবাদী, সেই ধারণাগুলোকে, সেই চিন্তাগুলোকে, সেটিকে তার যারা আদর্শ বলে সেই আদর্শকে ধারণ করেই যদি আরেকটি ভিন্ন নামে সংগঠন করবার এটি একটি অপপ্রয়াস কিনা সেটিও বোধহয় আমাদের দেখা দরকার। কক্সবাজারের টেকনাফে সাবেক এমপি আব্দুর রহমান বদির 4 ভাই সহ 102 জন ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণ করেছে। এর মধ্যে 30 জন গডফাদার। এখনও যারা আত্মসমর্পণ করেনি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সুজাউদ্দিন রুবেলকে সঙ্গে নিয়ে কক্সবাজার থেকে আরো জানাচ্ছেন কমল দে। ইয়াবা পাচারের অন্যতম রুট হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত টেকনাফ সহ কক্সবাজারের সীমান্ত এলাকা। বিভিন্ন সময় ইয়াবা ব্যবসায় জড়িত থাকার জন্য অনেকেরই নাম উঠে আসে। সরকার প্রধানের কঠোর হুঁশিয়ারির পর মাদকের বিরুদ্ধে জোরালো অভিযান শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। এরই এক পর্যায়ে প্রথমবারের মতো কক্সবাজারের ইয়াবা ব্যবসায়ীরা আত্মসমর্পণের কথা জানায়। শনিবার দুপুরে টেকনাফে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করেন ইয়াবা ব্যবসায়ীরা। এদের মধ্যে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির 4 ভাইও রয়েছে। যারা রয়ে গেলেন তাদের জন্য কঠোর বার্তা, আমরা আমাদের কঠোরতম বার্তাটি আপনাদেরকে দিয়ে যেতে চাই, আপনাদের ছাড় নেই। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দেন, যারা আত্মসমর্পণ করবে না তাদেরকে রেহাই দেওয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রী যেই জিরো টলারেন্সের কথা বলেছেন সেই জায়গাটাতে আমরা অবিচল থাকব। আমরা কোনো মাদক ব্যবসায়ী, কোনো অর্থলগ্নিকারী, কোনো যারা ক্যারিয়ার আমরা তা অ্যালাউ করব না। আত্মসমর্পণকারীদের মধ্যে গত বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তালিকায় গডফাদার হিসেবে চিহ্নিত 73 জনের মধ্যে অন্তত 24 জন রয়েছে। এই ঘটনায় পৃথক 2টি মামলা দায়ের করা হবে টেকনাফ থানায়। আর এসব মামলায় আসামি হবে এই 102 জন। তবে আগামীতে আইনগত যে কোনো ব্যবস্থায় তাদেরকে আইনি সহায়তা দেবে সরকার, এমনটি জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে অন্যান্য মামলাগুলির কি অবস্থা হবে তা এখনো জানানো হয়নি। কক্সবাজারের টেকনাফ থেকে কমল দে, সময় সংবাদ। বাংলা সময় আরও থাকছে। বড় মৌসুমে প্রণোদনা দিতে কৃষকদের কাছ থেকে ধান কেনার পরিকল্পনা জানালেন খাদ্যমন্ত্রী। মধ্যস্বত্বভোগী ঠেকাতে থাকবে নজরদারি। ঠাকুরগাঁওয়ে বিজিবি গ্রামবাসী সংঘর্ষে নিহতদের পরিবারের মামলা নিতে পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ উঠেছে। তবে থানায় অভিযোগপত্র জমা না দেওয়ার দাবি করেছেন থানার ওসি। এদিকে স্থানীয়দের বিরুদ্ধে 2টি মামলা দায়েরের পর বিজিবির টহল বাড়ায় আতঙ্ক বাড়ছে বহরমপুরে। এতে ভয়ে এলাকা ছাড়ছেন অনেকে।
বিজিবির সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের পরেই ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার বহরমপুর জুড়ে শুরু হয় আতঙ্ক। স্থানীয়দের দাবি, বিজিবির পক্ষ থেকে 2টি মামলায় 22 জনের নামসহ অজ্ঞাত 250 জনকে আসামি করায় এখন গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। বাসাবাড়িতে থাকতে ভয় পাচ্ছেন পুরুষরা। গ্রেপ্তার এড়াতে অনেকেই এলাকা ছাড়তে শুরু করেছেন। এর মধ্যে শনিবার সকালে বহরমপুর জুড়ে বিজিবির আকস্মিক টহল তৎপরতায় শঙ্কা আরও বেড়েছে এলাকাবাসীর। আতঙ্কর ভয়ে কেউ থাকতে পারে না বাড়িতে। রাত করে তো আমাদের ঘুম হয় না, যে আসছে নাকি, ফের পুলিশ আসছে নাকি, ফের মনে করেন যে হুমকি দেয়। আমার ছেলে শিশু হত্যা এরকম জিন্দা অবস্থায় হয়ে গেল, আমি সহ্য করব কেমন করে? খবর আসলো যে বাড়িতে তোমরা কেউ শুতে পাবা না, বাইরে চলে যাও, মেয়ে ছেলে সব নিয়ে। এরকম করে যদি আমাদেরকে বাইরে চলে যেতে হয় তাহলে কি হবে আমাদের উপায়? আমাদের নাগরিক অধিকার যেভাবে বাঁচতে হয় বাঁচার মতো, এই বাঁচার অধিকারটা আমরা চাই এবং এই নির্মম হত্যার আমরা সুবিচার চাই আপনাদের কাছে। তাদের অভিযোগ, নিহতদের স্বজনদের পক্ষ থেকে মামলা করতে চাইলেও তা নিতে টালবাহানা করছে পুলিশ। তবে গরিমসির অভিযোগ অস্বীকার করে হরিপুর থানার ওসি উল্টো দোষ চাপালেন স্থানীয়দের বিরুদ্ধে। 2 দিন থেকে আমরা থানাতে ঘোরাঘুরি করছি, আমাদের মামলা তো পাচ্ছি না। ওদের মামলা না নিয়ে আমাদেরই মামলা নেওয়া হোক। ওরা তো এটা মিথ্যা মামলা দিচ্ছে, এরকম ধরনের মিথ্যা মামলা যাতে না দেয় আমাদের এটা ওকুল আবেদন সরকারের কাছে। তারা কি থানায় মামলায় অভিযোগ করেছেন? আজকে তদন্ত টিম আসবে তো গরু চোরাচালানের অভিযোগে গত মঙ্গলবার বহরমপুর গ্রামবাসীর গরু জব্দ করার সময় এলাকাবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষ হয়। এ সময় বিজিবি এলোপাতাড়ি গুলি চালালে 3 জন নিহত হন। সময় সংবাদ, ঠাকুরগাঁও। বড় মৌসুমে প্রণোদনা দিতে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সকালে নওগাঁর মান্দায় খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। খাদ্য ধারণ ক্ষমতা নিশ্চিতে আরও কয়েকটি গুদাম নির্মাণের ঘোষণা দেন মন্ত্রী। কৃষকদের ইনসেন্টিভ দেওয়ার জন্য আমরা ধান কেনার প্রভিশন রাখবো। এখন যদি দেখা যায় যে সেভাবে যদি মানে কৃষকেরা যদি ঠিকমতো দিতে পারে তবে সেই প্রক্রিয়াতে আমরা যাব। আর যদি দেখা যায় যে মধ্যস্বত্বভোগীদের হাতে চলে যাচ্ছে তাহলে আমরা কিনবো না। আর ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের পরিকল্পনা আছে। ইতিমধ্যেই আমাদের 3টা গোডাউন, নওগাঁ সদর, পত্নীতলা এবং আর 3 জায়গায় 3টা গোডাউন কমপ্লিট হওয়ার পথে। আমরা নওগাঁতে একটা সিএসডি করতে যাচ্ছি। বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেল হয়ে ভাসানচর এবং ঠ্যাঙ্গারচর এলাকায় অসংখ্য ডুবোচর সৃষ্টি হওয়ায় পণ্যবাহী জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত কয়েক মাসে এ অঞ্চলে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গেছে বেশ কটি পণ্যবাহী লাইটারের জাহাজ। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে জাহাজ চলাচলের জন্য নতুন রুট খুঁজছে বিআইডব্লিউটিএ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 30 বছরের স্যাটেলাইট ইমেজে দেখা যায় বঙ্গোপসাগরের চট্টগ্রামের সন্দ্বীপ হয়ে নোয়াখালীর হাতিয়া এবং লক্ষ্মীপুরের চরগজারিয়া এলাকায় ব্যাপক ভূমির পরিবর্তন ঘটছে, যার দূরত্ব চট্টগ্রাম বন্দর থেকে প্রায় 120 কিলোমিটার। প্রায় এখানে যেমন ভূমির ভাঙা গড়ার ঘটনা ঘটে, তেমনি সৃষ্টি হচ্ছে অসংখ্য ডুবোচর। দ্বীপের প্রধান পলি আসার পথ, কাজে এখানেই পলি আসতে থাকবে, কিছুটা পলি জমবে, কিছুটা সমুদ্রের দিকে যাবে। মূলত চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে অবস্থানরত মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে লাইটারের জাহাজগুলো এই রুটে বিভিন্ন নদী বন্দরগুলোতে যাওয়া আসা করে। কিন্তু ডুবোচরগুলো আগে থেকে শনাক্ত না হয় প্রতিনিয়ত দুর্ঘটনায় পড়ছে পণ্যবাহী লাইটারের জাহাজ। এই সন্দ্বীপ শোলে কারণ ওখানে পানি থাকে না, ওইখানে ফুল জোয়ারে জাহাজগুলি ক্রস করতে হয়। বিআইডব্লিউটি এর তথ্য অনুযায়ী পণ্যবাহী লাইটারের জাহাজ চলাচলের জন্য অন্তত 4 থেকে 5 মিটার গভীরতা প্রয়োজন। যে সকল জাহাজ বন্দরে আসবে বা বন্দর থেকে যাবে সেগুলোর জন্য আমরা ওই ড্রেজিংটা মেনটেন করি আমাদের অ্যাজ পার আওয়ার নেভিগেশনাল রুট। এর বাইরে ইনল্যান্ড কোস্টাল ভেসেল বা ইনল্যান্ড ভেসেলগুলো যাতায়াতের যে বিষয়টা সাধারণত আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ দেখে থাকে। এই অবস্থায় দুর্ঘটনা এড়াতে বিকল্প রুটের সন্ধানে নেমেছে বিআইডব্লিউটিএ। জরিপের মাধ্যমে আমরা 1 কিলোমিটার দক্ষিণে একটা নতুন চ্যানেল আবিষ্কার করেছি। তা আমরা এই সপ্তাহ থেকেই জাহাজগুলোকে নতুন চ্যানেল দিয়ে যাওয়ার জন্য একটা নির্দেশনা দিব। প্রতিদিন চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে থাকা জাহাজ থেকে পণ্য বোঝাই করে কয়েকশো লাইটারের জাহাজ এই রুটে যাওয়া আসা করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
বালু ও পাথর পরিবহনের অন্যতম নৌপথ সুনামগঞ্জের বৌলাই নদীতে নাব্য সংকটে তীব্র নৌজট সৃষ্টি হয়েছে। গত এক সপ্তাহ ধরে তাহিরপুর উপজেলার পৈণ্ডুপ ও জামালগঞ্জের হিজলা গ্রাম পর্যন্ত প্রায় 3 কিলোমিটার নৌপথে এই জট দেখা দেয়। এলাকাবাসী জানান, তাহিরপুরের ফাজিলপুর থেকে বালু ও পাথর সারা দেশে পরিবহনের অন্যতম নৌরুট বৌলাই নদী। নাব্য সংকটে নদীটি সংকুচিত হয়ে পড়ায় প্রতি শুষ্ক মৌসুমে এই রুটে নৌজটের সৃষ্টি হয়। 3-4 দিনের নৌপথ অতিক্রম করতে এক সপ্তাহেরও বেশি সময় লেগে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন দুটি উপজেলার 12টি গ্রামের মানুষ। জনদুর্ভোগ এড়াতে দ্রুত নদীতে খননের কাজ শুরু করার দাবি জানান স্থানীয়রা। বরিশালে কীর্তনখোলা নদীর ভাঙন রোধ এবং ডুবোচর অপসারণের কার্যক্রম শুরু হয়েছে। সকালে কীর্তনখোলা নদীতে জিও ব্যাগ ফেলে এই কার্যক্রম উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তিনি জানান, নদীর বেলতলা পয়েন্ট থেকে চরবাড়িয়া পয়েন্টে মোট 4.51 কিলোমিটার ভাঙন রোধ এবং 5.60 কিলোমিটার ডুবোচর অপসারণ করা হবে। প্রকল্প এলাকার মধ্যে 4,75,000 জিও ব্যাগ এবং 12,20,000 সিসি ব্লক ডাম্পিং করা হবে বলেও জানান মন্ত্রী। 2020 সালের 30 এপ্রিলের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। বাগেরহাটে তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। গতরাতে মোরেলগঞ্জ চিংড়াখালীতে ঘটনা ঘটে। পুলিশ জানায়, চণ্ডীপুর গ্রামের মাদ্রাসার ছাত্র ইমন মোল্লা তার বন্ধু হাসিবের সঙ্গে মাহফিলে যাচ্ছিল। পথে হাসিব একটি মেয়ের সঙ্গে কথা বলায় তাদের প্রতিপক্ষ বখাটে তানভীরের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এরই জেরে তানভীর ও তার সহযোগীরা ইমনকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। স্থানীয়রা জানায়, থানার পুলিশ খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনার মূল অভিযুক্ত তানভীরকে আটক করা হয়। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। অত্যন্ত সৎ এবং আদর্শবান ছিল। এতিম ছেলে হিসেবে আমি তাকে প্রতিষ্ঠান থেকে সার্বিকভাবে আমি তাকে সহযোগিতা করতাম। বন্ধুকে বাঁচাতে গিয়ে যে নিজের প্রাণ হারালো, এটা তো কখনো মেনে নেওয়া যায় না। যারা এই অকারণে মৃত্যুদান করছে, আমি তাদেরকে ফাঁসি চাই। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে তানভীরকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নারায়ণগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী 2 নৃত্যশিল্পী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। পুলিশ জানায়, গতরাতে নরসিংদীর একটি নাচের অনুষ্ঠান শেষে সহকর্মী হৃদয়ের মোটরসাইকেলে করে ঢাকায় ফিরছিলেন নৃত্যশিল্পী শারমিন ও আখি। পথে ঢাকা সিলেট মহাসড়কের রূপগঞ্জের আউখাবো এলাকায় মাটিবাহী একটি ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হৃদয় ও শারমিন মারা যান। এই ঘটনায় আহত হন আখি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বরিশালে চলছে 3 দিন ব্যাপী জীবনানন্দ মেলা। দুপুরে নগরীর বিএম কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। পরে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবি জীবনানন্দ দাশের 120তম জন্মদিন উপলক্ষে আয়োজিত মেলা চলবে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের মেলায় বিভিন্ন ধরনের প্রায় 30টি স্টল অংশ নিয়েছে। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আপনি আমাদের উপরে রাজি হয়ে যান। আমাদেরকে আপনার উপরে রাজি করে দেন। আমাদেরকে ইখলাস ওয়ালা নিয়ত নসিব করে দেন। জুবায়েরপন্থীদের আখেরি মোনাজাতে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ। শান্তি ও সমৃদ্ধি কামনায় আল্লাহর দরবারে লাখ লাখ হাত। রাত 12টার পর ঢুকবেন সাদপন্থীরা। যুদ্ধাপরাধের বিচার এড়াতে দল বিলুপ্ত করে রাজনীতিতে ফেরার চিন্তা জামায়াতের কোনো কৌশলী কাজে দেবে না, বলছেন ক্ষমতাসীনরা। কক্সবাজারের টেকনাফে সাবেক এমপি বদির 4 ভাই সহ শতাধিক ইয়াবা ব্যবসায়ীর আত্মসমর্পণ। অন্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। মামলার পর বিজিবির আকস্মিক টহলে ঠাকুরগাঁওয়ের বহরমপুরে আবারও আতঙ্ক। গ্রেফতার এড়াতে এলাকা ছাড়ছেন মানুষ, পুলিশের ভূমিকায় ক্ষোভ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়ের।